হ্যালো, সাউন্ডটা ঠিক আছে কি না? হ্যালো হ্যালো, প্রিয় ভাই বন্ধু, বাউল গানের আশিকান, আপনাদেরকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। আজকে আবারও লাইভে আসলাম, যদিও ইচ্ছা ছিল না, কারণ বারবার লাইভে আসাটা কেমন লাগে, কিন্তু আমি কি করব, আমি তো নিরুপায়। এই গিয়াসউদ্দিন সরকার গত পরশু লাইভে এসে বলল তার পিছনে নাকি লাগছি আমরা, তার পিছনে কাজল দেওয়ান লাগছে, আমি শেফালি সরকার তার পিছনে লাগছি। আপনি কে আপনার পিছনে লাগতে হইব? আপনি বরঞ্চ আমাদের পিছনে লাগছেন। আপনি কাজল দেওয়ানকে মন্দ বলেন, আমি শেফালি সরকারের মন্দ বলেন, শিল্পীদেরকে মন্দ বলেন, যে শিল্পীরা আপনারে উপদেষ্টা বানাইছে আর কি বানাইছে। যাই হোক, এরপরে আপনি গান কমিটির মধ্যে দু একজন খারাপ থাকে, তাইলে একটা কমিটির মধ্যে বাংলাদেশে অনেকগুলো দরবার, এভাবে যদি মাজারে যেই কমিটিগুলো হয়, তো প্রত্যেকটা কমিটিতে যদি একটা করে খারাপ লোক থাকে, আপনি বলছেন যে প্রত্যেকটা কমিটি দরবারে একটা করে খারাপ লোক আছে, এই যেগুলো আপনি বলেন, এগুলো কি বলেন আপনি? মানে কমিটিও খারাপ, শুধু আপনি একলাই ভালো? হ্যাঁ, কি কমু ভাই। দেখেন, একটা এই ব্যাংকের রিসিট আপনাদেরকে দেখাইয়া খুব একটা কি বলে একটা চমক দেখাইছে। হঠাৎ করে গিয়াসউদ্দিন সরকার শেফালি সরকারের 10 লক্ষ টাকা দিছে। আচ্ছা, আপনি থাকেন সিঙ্গাপুরে, আপনি দেখাইলেন একটা বাংলাদেশের অগ্রণী ব্যাংকের একটা স্লিপ। আচ্ছা, দেখাইলেন, তো আপনি যদি আমাকে টাকা দেন, হয়তো আপনি সিঙ্গাপুর থেকে আপনি যদি আমাকে টাকা দিয়ে থাকেন, আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকেন, তাইলে আপনার দেখাইতেন, আপনার ব্যাংকের যেই কি বলে ব্যাংক স্টেটমেন্ট, এটা আপনি দেখাইতেন যে শেফালি সরকারে দিছি। আচ্ছা, আপনি বলছেন যে যদি এমন হয় যে না, আপনার কোনো লোক দিয়ে আমার অ্যাকাউন্টে টাকা রাখাইছেন, তাইলে আপনি তো তার নামও বলেন নাই যে কোন লোকরে দিয়ে আপনি আমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা রাখাইলেন। ব্যাংকের নিয়ম হলো, কোনো লোক যদি কোনো লোকের অ্যাকাউন্টে টাকা রাখে, এখন 1 লক্ষ টাকা রাখতে গেলেই তো তার কত কিছু দিতে হয়, তার 10 লক্ষ টাকা আপনি যে লোকের দিয়ে দেওয়াইলেন, তাহলে সেই লোক যদি আমার অ্যাকাউন্টে টাকা রাখা থাকে, তাহলে তার ভোটার আইডি আছে, তার মোবাইল নাম্বার দিতে হয়েছে, তার স্বাক্ষর দিতে হয়েছে। তাই সেই লোকটার সামনে আনেন, কোন লোকটা আমার অ্যাকাউন্টে টাকা রাখলো, তার ভোটার আইডিটা দেন, তার নামটা বলেন। শোনেন, এরকম এই ভাউচার, এরকম কাগজ অনেক পাওয়া যায়। শোনেন, আমি আপনাদের বলি, এই টাকাটা হলো আমার টাকা। আর বলতে পারেন যে গান গাইতে পারেন, টাকা পেলাম কোথায়? শোনেন, আমার বিয়ের আগে, আপনার সাথে বিয়ের আগে ওই যে লন্ডনে গেছিলাম, তখন আমি 2004 একবার গেছি, আর 2006 আসছি। আসার পরে তো 6 একবার গেছি। তো আমি যে বিয়ের আগে জায়গাটা কিনছিলাম, অল্প টাকায় কিনছিলাম, তো এখন জায়গার দাম বাড়ছে। আমি অর্থনৈতিকভাবে যখন সমস্যায় পড়ে গেছি, তো আমি সেই জায়গাটা বিক্রি করে দিছি। তো সেই টাকাটা আমি একজনের মাধ্যমে আমার অ্যাকাউন্টে রাখছি, আর সেই রিসিপ্টটা ঘটনাক্রমে যে লোকের দিয়ে টাকা রাখাইছে আমার অ্যাকাউন্টে, ওই লোকের পরিবারের সাথে গ্যাসের কোনো না কোনোভাবে, গ্যাস তো হইলো এই কাজেরই লোক, যোগাযোগ করছে, সেই রিসিপ্টটা নিছে, নিয়া একবারে এই যে আমি টাকা দিছি, এগুলা দিয়ে কোনো সত্যতা প্রমাণ হয় না। বুঝতে পারছেন? আপনি মামলা করবেন কইছেন, হুমকি দিয়েছেন আমার মামলা করবো, তো করেন মামলা। আপনারা তো এরকম বহুত মিথ্যা মামলা করছেন। আজকে সে কাগজ আমি আনি নাই, সামনে যদি আপনারা দেখতেছেন আমি দেখাবো যে কি মামলা দিয়ে গিয়ে আমাকে হয়রানি করছে। হ্যাঁ, তা আপনি কোর্টে মামলা দিয়েন। এরপরে আপনি তো একটা মিথ্যাবাদী, একটা চিটার, একটা বাটপার। আপনার আমি এতদিন কিছু বলি নেই, শুধু আমি গান গাওয়ার দাবিটা রাখছি। আপনি যে আমাকে বিয়ে করছেন, এ কথা আমি বলতে চাইছিলাম না। আপনি তো সেই জায়গায় মিথ্যা ঠিকানা দিচ্ছেন। হ্যাঁ, আপনার নামটা খালি ঠিক রাখছেন, গিয়াসউদ্দিন সরকার, আর আপনার বাবার নাম লিখছেন কি লীল মিয়ার জায়গায় লাল মিয়া। আপনার গ্রামের নাম হইল দড়ি ভাসানিয়া, আপনার কাবির নামে লিখছেন দড়িকান্দি। আপনার থানা হইল হোমনা, আপনি সে জায়গায় লিখছেন তিতাস।
আপনারা দেখতে চাইলে আমি পরে সেটার প্রমাণ দিব, সেই কাবিননামা তোমার কাছে আছে। তাহলে আপনি এই যে স্বামী স্ত্রীর বিবাহ, এটা একটা পবিত্র বন্ধন, আপনি শুরুটাই আমার সাথে চিটারিতে করছেন। আপনি কি মানুষ? আপনার মানুষ কি বলবো? আপনি বলেন, আপনার কোন ভাষায় গালি দিলে মানে আপনার শিক্ষা হবে, সেই গালিটা আমার জানা নেই। হ্যাঁ, আপনি এগুলো আমার সাথে করছেন। এরপরে ডাহা মিথ্যা কথা, এই যে সেদিন বললেন কি আপনার সাথে এই যে গান গাওয়ার জন্য একটা কন্ট্যাক্ট করে দিল কারা কারা, আপনি তো বলছেনই তাদের নাম, যে আমি গান গাইতে হলে আপনার এই 10,000 করে টাকা দিতে হবে। তো আমি 2,70,000 টাকা আপনার বাসায় গিয়ে আমার ছেলে মেয়ের সাথে নিয়ে গিয়ে টাকাটা আপনার দিলাম। আর আপনি যেই ব্যঙ্গ করে টাকাটা নিলেন, আমার অনেক কষ্টের টাকা, হ্যাঁ, আপনি সে টাকাটা নিলেন, আবার এই ভাষা বলছেন কি যে এই টাকা তো আমি পরবর্তীতে আমার ছেলে মেয়েরে দিয়ে দিছি। এমন মিথ্যা কথা মানুষ কিভাবে বলে? এই বাচ্চারা তোমরা বলো, এই 2,70,000 টাকা কি পরবর্তীতে তোমার বাবা তোমাদেরকে দিছিল? জি না, আমাদের বাবা যে আমাদের থেকে 2,70,000 টাকা নিয়েছিলেন, ওটা আমাদেরকে আর ফেরত দেওয়া হয়নি, এবং উনি আমাদেরকে ভরণ পোষণের টাকাও দেন না। আমার সন্তান হিসেবে তোমার কাছে একটি অনুরোধ বাবা, প্লিজ আমার মাকে তুমি আর ডিস্টার্ব করো না। আমার মাকে তুমি গান গাইতে দাও, আমাদেরকে ভালো করে থাকতে দাও প্লিজ। আমি একটু কি বলতে চাই, দেখেন সে টাকা না দিয়া মানে মিথ্যাচার, মিথ্যা মানে কি বলবো, মানে এত মিথ্যা কথা বলতে পারে আর এত চিটারি বাটপারি করতে পারে এই লোকটা। আমার জীবনটা শেষ করে দিছে, আমার জীবনটা আমার একেবারে জ্বালাপালা করে দিছে, আমার শিল্পী সত্তাটারে ধ্বংস করে দিছে। আমি একজন বাউল শিল্পী, আমি শেফালি সরকার, আপনারা জানেন। দেখেন ওর সাথে আমার ওর সাথে আমার সারাসারি হলো কেন, আমি তো এতদিন বলি নাই কারণগুলা, এত কারণ আসলে লাইভে বলাও যায় না, সময়ের ব্যাপার। তারপর আমি একটু কথা বলবো, সেটা হলো যখন তার সাথে আমার বিয়ে হইল, বিয়ের পর আপনারা জানেন যে ওই সময় আমি এলো এক কথায় বাংলাদেশে তখন সুপারহিট শিল্পী। 2006 তার সাথে আমার বিয়ে হয়েছে। আমার দিনে গান হয়, রাতে বায়না, মানে আমি দিনে বায়না গান গাই, আবার রাতে গান গাই, আবার রাতে গান গাই, দিনে গান গাই, এত গান আমার, ঠিক আছে। তো তখন টাকারও সমস্যা নেই। তো আমি এই জায়গা কিনলাম একটা। এই জায়গাটা যখন কিনি তখন গ্যাসের বাবা আসছিল ঢাকা, তো ওনারে দেখালাম আমাদের এলাকায় জায়গাটা 10 শতক জায়গা। এই জায়গাটা কিনলাম, কেনার পরে সে আমার জিজ্ঞেস করে কিনছো কার নামে রেজিস্ট্রি করছো? আমাকে আমার নামে রেজিস্ট্রি করছি। কেন তুমি রেজিস্ট্রি তোমার নামে করলে, আমার নামে দিলা না জায়গা? তো আমি আসলে কোনো তর্ক বাড়াইতে চাই নাই, আমি বলছি যে এটা তো যাদের লেখাইছি তারা, আমি যেহেতু টাকা দিছি আমার নামে লিখছে, তো কি হয়েছে, একই তোমার নামে দিই না, তাতে কি হয়েছে? আর একটু মজা করে বলছিলাম তুমি তো টাকা পয়সা দেও নাই, আমার টাকা দিয়ে কিনছি, এই জন্য আমার নামে রেজিস্ট্রি হয়েছে। কয় জায়গা দিতে হইব, নাহলে তোর তালাক দিব। তখন আমি নিরুপায় হইয়া, মানে আমার ছেলে হয়েছে, তখন আমি চিন্তা করলাম যে এই মানে সম্পত্তির জন্য আমার স্বামী আমাকে ছেড়ে দিবে, তালাক দিয়ে দিবে, সামাজিকভাবে অবস্থাটা আমার কোথায় দাঁড়ায়। তখন আমি মান সম্মানের ভয়ে এই স্বামীর সংসার করার জন্য আমি তার এই জায়গাটা লেখা দিলাম। এটা আমাদের সেই বাস্তা ধল্লা বাজারে যাইতে, এটার ব্যান্ডার ছিল নূর ইসলাম ব্যান্ডার, আপনার খবর নেবেন। এরপরে আমার মা অসুস্থ হয়ে গেল গা, আমার মা দেখলো যে ও আমার থেকে জায়গা নিল, তো আমার ওই যে জায়গাটা আমি বিক্রি করে যে টাকার বিষয়টা, হ্যাঁ, এই জায়গাটাও সে বলতেছে তারে দিয়ে দেওয়ার জন্য। তখন আমার মা নিরুপায় হয়ে আমার মা বলল যে তুই আমার মাথায় হাত রাখ, তুই আমার মাথায় হাত রেখে কসম কাট যে তুই আর কোনো জায়গা গিয়ে সে নামে দিবি না, ও থাকুক আর নালে না থাকুক, তুই কোনো সম্পদ আর দিবি না। তা যাই হোক, আমি যখন সম্পদ আর দিতে রাজি হইলাম না, তখন সে অন্যরকম যন্ত্রণা শুরু করে দিল মানসিকভাবে। এর মধ্যে আমার মা অসুস্থ হয়ে গেল গা, আমার মার ক্যান্সার হয়েছিল। ওর যন্ত্রণার কারণে আমার মার চিকিৎসাটা আমি ঠিক মতো করাইতে পারি নাই। এক পর্যায়ে আমার মা মারা যায়। তা আমার মা মারা যাওয়ার পরে তখন তো আমি একেবারে টোটাল একা, আমার কোনো আত্মীয় স্বজনের সাথে আমার যোগাযোগ করতে দেয় না, আমার কোনো আত্মীয় স্বজন আমার বাসায় আসতে পারে না। আর আমার মা মৃত্যুর আগে আমার ছেলের জন্য, তখন আমার ছেলের বয়স এই 31 বা 32 মাস হবে, তখন আমার মা ওর জন্য 2 লক্ষ টাকা আলাদাভাবে জমা রাখছিল মার অ্যাকাউন্টে। মা বলছিল যে ও বড় হইলে ওর একটা মোটরসাইকেল কিনা দিবি, এটা নানি দাদিদের শক্ত থাকেই। তো পরবর্তীতে কি হইলো, ওর লোকজন তো বাসায় উঠাইলো, ওর বড় বোন আসে, বোনের জামাইরা আসে, ওর ভাই আসে, ওর ছোট ভাইয়ের বউরা আসে,
আর কন্টিনিউ ওর ছোট বোন আর ভাগ্নি ওর আগের সংসারের ছেলে আমার বাসায় থাকতে লাগলো এবং আমাকে বিভিন্নভাবে টর্চার করতে লাগলো। সে ওই 2 লক্ষ টাকা সে সামনে কুরবানি ঈদ সে আমার বলল যে 2 লক্ষ টাকা আছে, টাকাটা আমার দে। আমি বললাম যে না, টাকাটা আমার মা দিচ্ছে, আমার সন্তানের জন্য টাকা আমি দিব না। কয় টাকা না দিলে তোরে গরুর বদলে তোরে কুরবানি দিব। তো যখন ঝগড়াঝাটি করতেছে এক পর্যায়ে আমারে হাতুড়ে নিচে বাড়ি দিব। তখন আমার ছেলের বয়স তো কম, ওর হাতে একটা রিমোট ছিল, এই রিমোটটা হলো গ্যাসের উপর ফেঁকে মারছে আর পিছন দিয়ে এসে আমাকে জাবরায় ধরছে। জাকার মারা টারে নাই। এক পর্যায়ে টাকা দিলাম আমি তারে, ভাবতে লাগলাম যে আমি কীভাবে সংসার করবো। সম্পদ দিলাম, টাকাও দিলাম, এরপরে সে আমাকে বিভিন্নভাবে যন্ত্রণা করে। আমি তো শিল্পী, গান করি, গান করতে হইলে আমার একটা স্বাধীনতা আছে, আমি মঞ্চে গিয়ে গান গাবো, আমি কার নাম বলবো। আর দেখেন আমাদের গানের একটা সিস্টেম আছে, গানের জায়গায় গান গাইতে গেলে অনেক সম্মানিত লোকজন থাকে, তাদের নাম নিয়ে অনেক সময় গান গাইতে হয়। সে আর তার নিষেধ, কারণ আমি গান গাওয়া যাবে না। এই তারপরে একটা সময় গেছে, এখনো হয় যে শেষ রাতে 2জন শিল্পী একসাথে গান গায়ে পাবলিকদেরকে বিনোদন দেয়, আনন্দ দেয়। তার নিষেধ, ডুয়েট কোনো গান গাওয়া যাবে না, কারণ নাম নেওয়া যাবে না। এভাবে যন্ত্রণা শুরু করে দিল। তখন আমি এক পর্যায়ে আমার ছেলেরা নিয়ে তার ঘর থেকে বের হয়ে গেলাম যে না, তার সংসার করব না। ছোট খালার বাসায় গিয়ে উঠলাম। এরপরে সে আমার ওস্তাদের ফোন দিল, খালার সাথে যোগাযোগ করে যায়, বুঝাই টুজায়, আর আগের সাথে বললো যে আমি আর এরকম করবো না, মাফ করে দেন, আমি ওরে নিয়ে সংসার করবো। তখন হইলো এটা সিজনের শেষের দিকে, আবার একটু গড় সিজন আসছে। যাই হোক, ওই 3-4 মাস সে আমার সাথে খুব একটা, আমি যখন ফিরে আবার আসলাম, মানে এদের বুঝে এরা বিচার টিচার করে দিল। এর মধ্যে আবুল সরকারও ছিল, ছোট আবুল সরকার, আলী বেগমও ছিল। যাই হোক, তো এরপরে সে আবুল সরকার বিচার করে দিল। এই বিচারটা টাকা পয়সার বিষয়টা, আমি বললাম যে ভাই এভাবে টাকাও নিতেছে, আমাকে যন্ত্রণাও দেয়। তা আবুল ভাই বললো কি যে শেফালি যেহেতু ঘর ভাড়া দেয়, সংসার চালায়, তো যে টাকাটা থাকে এই টাকাটা সে নেওয়া যায়। তো আবুল ভাই বললো কি যে টাকাটা আপনি নিয়ে না। আচ্ছা, আগের সামনে কথা দিল যে একটা কথাই আছে যে চোরাই না শুনে ধর্মের কাহিনী। এরপরে সে কি করতে থাকলো, এরা তো বিচার করে দিয়ে গেল। ওই 3-4 মাস তো আমার গানও ছিল না। যাই হোক, ওই 2-1 পাল্লা গান টান সিজন টাইমে, গড় সিজন টাইমের গাইছি। এবার এর মধ্যে আবার কি হয়েছে, আমার এই মেয়েটা কনসেপ্ট হয়েছে, উর্বানা। তো যখন আবার সিজন শুরু হয়েছে, আবার তার ওই সমস্ত যন্ত্রণা শুরু হয়ে গেছে। টাকা পয়সা নিতেছে, আবার এদিকে এই রাস্তা দিয়ে গেলি কেন, ওই দিক দিয়ে আসলি কেন, অমুকে তোর পাশে বসলো কেন, অমুকের নাম নিয়ে গান গাইলি কেন, অমুক জায়গায় বানা নিলি কেন, অমুকের সাথে গান গাইলি কেন, এই সমস্ত নানান রকমের প্যারা। তা আমি আবুল ভাইরে বললাম, আবুল ভাই ও তো এরকম করতেছে, আমি কী করবো? আপনারা বিচার টিচার করে দিয়ে আসলেন, বুঝাই দিয়ে আসলেন, এখন তো এরকম করতেছে, আমি কী করবো? আমরা বললাম এখন কথা না শুনলে আমরা কি করতে পারি। এরা চুপচাপ রইল। আমি সহ্য করতে না পাইরা যখন আমাকে এইভাবে টাকাও সে নিবে, আবার আমি স্বাধীনভাবে গানও গাইতে পারবো না। আপনারা কি বলবো, মানে গানের টাকার হিসাব তো করছে, আমি যে কয় টাকা বকশিস পাইছি এই টাকাটা সে হিসাব করছে, এভাবে আমার টাকা পয়সা সে নিচ্ছে। হ্যাঁ, এরপরে আমি আবারও আমার মেয়েটা হওয়ার পরে, যখন আমার ডেলিভারি হইলো, আমার মেয়ের বয়স যখন 7-8 মাস, তখন আমি বের হয়ে গেলাম যে আমি মেয়ের সাথে সংসার করব না। ছেলে মেয়ে নিয়েই আমি বের হয়ে গেলাম। বের হওয়ার সাথে সাথে উনি মামলা দিল, চুরি মামলা। ওনার ঘর থেকে আমি, ওই যে উনি যেগুলা বলে আর কি, আমি ওনার ঘর থেকে 1 কোটি টাকা 80 ভরি স্বর্ণ নিয়ে আসছি। তো মামলা করছে, মিথ্যা তো মিথ্যাই, মিথ্যা মামলা কি টিকে? তো সেগুলা সে প্রমাণ করতে পারে নাই। এরপরে কি করছে, আমি গিয়ে উঠলাম কোথায়, এই 12 সালে গেলাম হইলো আমার বড় খালার মেয়ে, বড় খালার খালাতো বোনের বাসায়। ও আমাকে কয়েকদিন রান্না বান্না করে খাওয়াইছে। এই হলো আমার বোনের অপরাধ। সেই অপরাধে ও কি করছে, ওর লোক দিয়ে আমার বোনের ঘরে ইয়াবা ট্যাবলেট রাখাইয়া এই মিরপুরের র‍্যাব 4-এর সাথে কিভাবে যোগাযোগ কইরা, কারণ ওর লোকের কাজ করছে, কোথায় রাখছে আমার বোনটাকে, একটা গরিব, ওর স্বামী হলো কাঠমিস্ত্রি। ওই বোনটার অপরাধ হলো ও আমাকে জায়গা দিছে, ওর কাছে গিয়ে আমি ছিলাম কয়েকদিন। ও আমার ছেলে মেয়ে দেখছে, আমার রান্না বান্না করে খাওয়াইছে, আমরা কয়েকদিন দেখছে। তো মানুষ বিপদে বললো তো আপনজনের কাছে যায়, তাই না? সেই অপরাধ দিয়ে আমার বোনকে 6 মাস জেল খাটাইছে। আমি দৌড়াদৌড়ি করে আমার বোন হাইকোর্ট থেকে ছোট ছোট বাচ্চা আমি কোর্ট কাছারি দৌড়েছি, আমার বোনকে জামিন। এরপরে সে
আমাকে রেহাই দেয় না। কি করছে এরপরে আমার আরেক দু জায়গা মনে করছে যে আমার ওস্তাদ সুবল সরকারের মামলা দিচ্ছে চাঁদাবাজি এবং অপহরণ। মানে ওর একটা বোন আছে, যেই বোনটা আমার বাসায় থাকতো আর কি আমি যখন ছিলাম, ওর নাম হলো আসমা। এই আসমার স্বামী আবার আসমারে এসে ইয়ে করছে। যাই হোক, এই আসমারে বলে আমার ওস্তাদ অপহরণ করছে। 10 লক্ষ টাকা শোভন সরকার চাঁদা চাইছে, এই না দেওয়াতে ওই আসমারে অপহরণ করছে। কে করছে? শোভন সরকার। এই অপহরণ মামলা দিল। আচ্ছা, আপনারা যারা আমার ওস্তাদের চিনেন, আমার ওস্তাদ কি সেই প্রকৃতির কোনো মানুষ ছিল? এই যে মিথ্যা মামলাটা দিল, দেওয়ার পরে এখন 1 মাস 1.5 মাস 2 মাস পরেই পুলিশ বাসায় যায়। আর আমার ওস্তাদে বউ হলো আমার আম্মা কান্নাকাটি করে আমার বলতেছে যে তোকে পারিবারিক ব্যাপার, এখন আমরা কেন এই সমস্যায় পড়বো? তুই আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না, তুই গ্যাসের ঘরে ফিরা যা, অন্তত আমাকে এই মামলা থেকে বাঁচা। তা বললাম ওর সাথে আমি সংসার করবো না। তো বললো যে তুই সংসার করবি কি করবি না, কিন্তু আমরা কেন এই সমস্যায় পড়বো? যাক, এক পর্যায়ে চিন্তা করলাম যে যে আমার খাওয়াই পরে মানুষ করছে, আমি শেফালি সরকার শিল্পী আমার বানাইছে, তো তারে তো আমি বিপদে রাখতে পারি না। এক পর্যায়ে ওর সাথে মানে মিলমিশ হইলাম, যে ওর ঘরে গেলাম। যাইয়া আমার ওই বোনের মামলাটা, যেহেতু ওটা সরকারবাদী মামলা, মানে ওটা মিথ্যা মামলা, ও তো ওগুলা করে না, ও বিক্রি করবো কিনেই না। এবার কি জিনিস কারে বলে? আমরা মোটামুটি দেশ বিদেশ ঘুরি, আমরা নাম শুনছি বা এটার বিষয়ে কিছু হলো আমরা জানি, কিন্তু ও তো চিনেই না এটা কারে বলে, এটা কি জিনিস, এটা কি কাজে ব্যবহৃত হয়। সেই নিরহ মেয়েটারে ও জেল খাটাইছে। তো সেই মামলাটাও শেষ করছি, কারণ সাক্ষী প্রমাণ ওর মানে ও যেগুলা করে না সেটা প্রমাণ হয়েছে, একদম নিষ্পত্তি হয়েছে, সেই মামলা ও খালাস হয়েছে। এরপরে আমার ওস্তাদের মামলাটা ও তো বাদী, তখন ওর সাথে আপোষ হয়ে ওই মামলা থেকে আমার ওস্তাদের অব্যাহতি দেওয়ালাম। চিন্তা করলাম যে 2 বারই ফেরত আসছি, দেখি 2টা বাচ্চা তো আছে, সংসার করা যায় কিনা। কথা কি কমবে, মানে মানুষ কয় না যে পরিবর্তন যে হওয়ার সে হয়, কিন্তু যে হয় না তার সচেষ্ট হয় না, হইব না। আমি চেষ্টা করছি বারবার এর সংসার করার জন্য, কিন্তু দেখেন আমি যখন আবার গেলাম তার বাসায়, তার অত্যাচারের মতো আরো আছে। আমার বাসায় কোনো কাজের মেয়ে কাজ করতে আসলে সেই মেয়ের সাথে সে অপকর্মে লিপ্ত হয়। কোনো গান শিখেতে মেয়ে রাখলে সেই মেয়েরও সে দেয় না। তো একটা মেয়ে, পরের মেয়ে যখন আমার বাসায় আসে, তখন তো এটার ছত্র ছায়া দেওয়ার রাখার দায়িত্বটা আমার। এখন আমার স্বামী যদি ওখানে রক্ষক হয়ে ভক্ষক হয়, তখন আমি কি করি? আর এগুলা দেখা জানে সহ্য করা যায়? এগুলা তো করলই সে। এরপরে একটা মেয়ে কিন্তু তার বাসায়, আপনারা জানেন শুনছেন কিনা, তার বাসায় কিন্তু একটা মেয়ে এই ফাঁসি দিয়ে মারা গেছে। আমি ওই বিষয়ে কিছু বলতে চাই না। আমি এরপরে গ্যাস মানে এই সমস্ত অপকর্ম তো করেই, পাশাপাশি সে যে সিঙ্গাপুরে থাকে, আপনারা তো দেখেনি সে কিভাবে টাকা ছড়াছড়ি, আমার টাকা তো নিচেই, আর সে নিজেও কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। হ্যাঁ, সে আমার হুমকি দিছে আমি যেন লাইভে না আসি। লাইভে আসলে সে আমি কার সাথে কি করছি, ছবি বিভিন্ন কিছু দেখাই। তো দেখাবেন না, আপনি তো এই কাজ, আপনি বিভিন্ন এই মহিলা সিঙ্গাপুরে তাদের সাথে কি করছেন, তারা জানে আপনি তাকে কি করে রাখছে। হ্যাঁ, রাখছেন আপনি। আর হইল আপনি এইভাবে অনেক মেয়েদের জীবন নষ্ট করছেন। বিশেষ করে আপনি তো মানে প্র্যাকটিক্যাল যেমন তেমন, আপনি ভিডিও কলে অনেক কিছু করতে পছন্দ করেন। যেহেতু আমি আপনার সাথে 10 বছর বসছি, 2টা সন্তান হয়েছি, অনেক শব্দ থাকতে পারে, ভিডিও করলে আপনি আমরা দিতে পারেন। হ্যাঁ, তো ওগুলো যদি আপনি রাখেন, দেখাতে পারেন, দেখাইবেন, এটা চরিত্র, ঠিক আছে। আর আপনি তো জোড়াতালি দিয়া বিভিন্ন জনের ছবি আপনি ফেসবুকে, আপনার কিছু লোকজন আছে, একদম আপনি এগুলো ছাড়েন, করবেন, এটা আপনার চরিত্র। তো এই যে মেয়েদেরকে এইভাবে আপনি এগুলো করতেছেন, এই অপকর্ম তো করেনি। এরপরে আপনি যে সিঙ্গাপুরে আপনি কি করেন, আপনি যেভাবে টাকা মানুষের দেন, আপনি সেদিন গর্বের সাথে বললেন, আমি নাম বলবো না, আমি আপনারা জানেন, অমুকের 1 লক্ষ টাকা দিছি। তো দিচ্ছেন, এ টাকা আপনার কিসের টাকা? এটা তো কোনো বৈধ রোজগারের টাকা না। হ্যাঁ, এই গিয়াসউদ্দিন সরকার সিঙ্গাপুরে মানি লন্ডারিং ব্যবসা করে, স্বর্ণ চোরাচালানের ব্যবসা করে, এরপরে মেয়েদেরকে দিয়ে হোটেলে ব্যবসা করায়, ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা গিয়াসউদ্দিনের আছে, সেটা করে। আর এগুলা করে হলো সে মানে বাহাদুরি করে টাকা সরাসরি। আপনি যেগুলো করলেন, এটা কোনো ভদ্র সমাজের মানুষ, কোনো ভদ্র পরিবেশের মানুষ, কোনো ভদ্র লোক এগুলা করে না। আপনি যেগুলো করতেছেন, মানুষের এক থাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা, আরেক থাকে পারিবারিক শিক্ষা, যে দুটার একটার আপনার নাই, যার কারণে আপনি এভাবে মানুষের পেছনে লাগছেন। আর কত করবেন?
আর কত যন্ত্রণা করবেন? এই 10টা বছর ধইরা আপনি আমার কি যন্ত্রণা দিচ্ছেন? আমি তো আগেই বলছি, আমার বাড়ি পড়াইছেন, বিভিন্ন শিল্পীদেরকে আপনি মারছেন। হ্যাঁ, এই শিল্পীরা ভয়ে আপনার মানে আপনাকে ডরে, আপনি তো অসভ্য বাজে লোক, আপনাকে ভয় পায়। বিভিন্ন শিল্পীদের আপনি মারধর করছেন। সেই ভয়ে আপনার অনেকে কিছু বলে না। আবার কিছু শিল্পী আছে আপনার সাথে, কারা কারা সাথে বাংলাদেশের বিদেশের মানুষ এখন জানতেছে, আমি তাদের নাম বলবো না। এই মুষ্টময় কিছু শিল্পী ছাড়া আর বাকি শিল্পীরা হলো নির্যাতিত, নিপীড়িত, তারা মানে মান সম্মানে ভয় কিছু বলে না। আপনি দিনের পর দিন এইভাবে করে যেতেছেন। আমি তো এই কথাগুলো আজকে বলতাম না, আপনার হুমকি দিচ্ছেন শেফালি সরকার যাতে আর লাইন আসে। কেন আপনি মিথ্যা কথা কইবেন আমার নামে, আর ওটা আমি মানে শুনে চুপ করে থাকবো? হ্যাঁ, চুপ করে থাকবো না? মানে আপনি যে মিথ্যা কথা বলবেন সেটা সত্য হয়ে যাক, আমি চুপ করে থাকি, আপনার জন্য খুব সুবিধা হয়। আর আপনি অত্যাচার করবেন। কি একটা গল্প বানাইছে, 13 তারিখ আমাকে ফোন দিয়েছে, মার্চের 13 তারিখ বললো শেফালি এই কি বললো যে আমার তুমি তো অনেক জায়গায় টাকা পয়সা খরচ করো, আমার বাড়িটা করবো, আমার কিছু টাকা দাও। আমি এই কথা বলছি, আর উনি আমার টাকা দিয়ে দিচ্ছে। কি সুন্দর গল্প দেখেন। মানে মিথ্যা কথা বলার তো একটা একটা ইয়া থাকে। যেই লোক লাইভে এসে বলে যে শেফালির কেউ বায়না করবেন না, এরপরে কোনো শিল্পী শেফালির সাথে গান গাইবেন না, কোনো যন্ত্রিক তার সাথে বাজাইবেন না, কোনো মাজার কমিটি অ্যাডভান্স তারা টাকা দিবেন না, যেই লোক এই কথা বলে লাইভে এসা পরশুর দিনও বলছে ওরা কেউ বায়না করবেন না, হ্যাঁ, আর সেই লোক আমার 10 টাকা দেয়। ওর নালে বিবেক নেই। আপনারা যারা আছেন তারা তো আপনার একটু জ্ঞান বুদ্ধি আছে। কি কয় ও, যে কি করতে চায় আর কি বলতে চায়, ওর কথায় কাজে কোনো ঠিক নেই। হ্যাঁ, তো আমি শুধু বলছি কি যে আমি একজন শিল্পী, অনেক কষ্ট করে আমি শিল্পী হয়েছি, আমি গান গাইতে চাই, এটা আমার অধিকার। আর বিশেষ কথা হলো যে 10 বছর আগে যে লোকের সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে তার তো কোনো অধিকার নাই। আচ্ছা, আপনি যে বারবার বলছেন যে ওর সাথে আমার ঝামেলা আছে, আপনার সাথে আমার ঝামেলাটা কি, কিসের ঝামেলা? আপনি বলছেন যে 1 কোটি টাকা আর 80 ভরি স্বর্ণ আপনার ঘর থেকে আমি নিয়ে আইছি, তা আপনি কোর্টে যান, মামলা করেন। মামলা তো করছেন আপনি, এই চুরির মামলা তো বারবারই আমার দিচ্ছেন। কই আপনি তো কোর্ট থেকে তো মানে কোনো আইন জারি হয় নাই যে শেফালি সরকার গান গাইতে পারবো না বা তার সাথে গায়েন না। আপনি ভয় না করেন, কেউ গান গায়েন না, ভয়তে কি কোর্ট কাছারি কোন আদালত? আর আপনি বলবেন আপনি কি আদালত? আপনার কথা মতো চলতে হইব যে কেউ গান গায়েন না এই জন্য কেউ আমার বায়না করবে না। বায়না তো আমার এই বছরও অনেকে করছে। আপনার সাথে তো আমি কথা বলি না, আপনার সাথে আমি কথা বলি না। আপনি যে বললেন যে শেফালি আমার ফোন দিছে, এই যে তার বলেন এত মিথ্যা কথা কিভাবে আপনি বলেন? আমি কি আপনার সাথে কথা বলি? গত 1 বছর ধরে, গত মার্চের 21-22 তারিখে আপনার সাথে যখন এই টাকা দিয়ে আসলাম, এরপর থেকে আপনার সাথে আমার দেখাও নাই, কোনো কথাও নেই। বারবার বলতে শেফালির বায়না করেন না, বায়না করেন না। আপনার কথা শুনবে মানুষ। আপনি কি বলবো? যাই হোক, আমি দেশ বিদেশে যারা আছেন, দেশের লোকজন আছেন, আমি শেফালি সরকার আরেকটা কথা বলছে, আমি কেন গান গাইতে দিই না, সে এই কমিটির সাথে 365 দিনের কথা বলে। আচ্ছা, 365 দিন কোন পাগলে আমার সাথে কথা কইব? আর আমার কি মাথার তার ছিঁড়ে গেছে গা? আমি কথা বলবো? আমার গান গাওয়া লাগে না? আমার ছেলে মেয়ে পালতে হয় না? বাংলাদেশে কত গান কমিটি, 365 দিন আমি কার লয়ে কথা কই? কি আমার সাথে কথা বলে? আমি কি সেই শিল্পী? আমি ওই কথা বইলা কমিটির বাউ করে আমার গান গাইতে হইব? রেডিওতে গেলে আমি একদিন আগে যাই, কমিটির বাড়িতে একদিন আগে গিয়ে শুয়ে থাকি, বসে থাকি, এই যে আজে বাজে কথা আমার নামে বলছে। আচ্ছা, আপনারা বলেন, আমি তো 30 বছর ধরে গান করি, হ্যাঁ, আমার সাথে কোন কমিটি কয় মিনিট কবে কথা বলছে? আমি কি সেই শিল্পী যে কমিটিরে আমার ভাজে ফালায় আমার গান গাইতে হবে? এমনি তো বানার নেই আমার। এগুলো মিথ্যাচার, প্রতারক, মিথ্যাবাদী, এর কথা ঠিক নাই। জানা ঘর ঠিকানাতে বিয়ে করে, মানে আমি জীবন সঙ্গিনী, এটা একটা পবিত্র, এর কি কথা বিশ্বাস করবেন? এর কোনো কথা বিশ্বাস করবেন না। এই বাউল জগৎটাকে, গিয়াসউদ্দিন সরকার এই বাউল জগৎটাকে একটা কলঙ্কিত করে দিছে। মানে কলঙ্কিত একটা অধ্যায় থাকে না? এই গিয়াসউদ্দিন যখন থেকে বাউলদের সাথে মিশা শুরু করছে, আর বাউলরা তারে অফিস পর্যন্ত আনছে, বাস। এই যে দেখেন, এই যে কি কমু, লতিফ সরকারের যে একটা কলঙ্ক হইল মাঝখানে, ওই সুমনারে নিয়া লতিফ সরকার তখন খুব ফালাইতেছে, নাচেন, নাচতে থাকেন। এই সুমনারে দিয়া লতিফ সরকারের নামে একটা কলঙ্ক রটাইল। সুমনারে কি করছে, এরপরে আবার এগুলো কিন্তু গিয়াসে করেছে, ওই সুমনা কিন্তু গিয়াসের কলগাল, ঠিক আছে? এই সুমনারে দিয়া লতিফ সরকারের নামে কলঙ্ক রটাইল, আবার এই সুমনারে লতিফের সাথে বিয়া দিল,
আবার এই সোনার লতিফ সরকারের সাথে ছাড়লো। এরপরে জহির পাগলার একটা ভিডিও আপনারা দেখছেন, স্বামী স্ত্রী, এটা তো হইতেই পারে মানুষ, যাই হোক, এটা মানে মানুষ যখন আবেগে থাকে অনেক কিছু তো করে, বুঝে না বুঝে, আমরাও তো করছি, করতে পারি। আবেগ তো অন্য জিনিস, এই যে জিনিসটা করছে এটা বেশি করছে। বয়তি জগতে যত রকমের কেলেঙ্কারি, যত রকমের ঘটনা, এগুলো সব নেপথ্যে হইল গিয়াসউদ্দিন সরকার। তো অতএব আমরা বাউল ভাই বোনদেরকে বলতেছি, আপনারা এখনো সময় আছে, যদি বাউল জগৎটাকে, বাউল গানটাকে আপনারা টিকে রাখতে চান, শিল্পী হিসাবে নিজেরা আপনারা বাইচা থাকতে চান, তাহলে এই দুষ্ট লোকের থেকে আপনারা অব্যাহতি নেন, এই দুষ্ট লোকটার বিদায় করেন আল্লাহর হস্তে। তাহলে তরিকতের জগতও বাঁচবে, গান বাজনাও থাকবে। হ্যাঁ, আর নারী কিন্তু রেহাই নাই। এ যা শুরু করছে পুরা বয়তে জগৎটাকে একবার উলঙ্গ করে ফেলছে। আমার হুমকি দিচ্ছে, বোঝেন নাই? আমি জানি কার দূর কোন পর্যন্ত। ওই যে আমার ছবি দেখাইব, তো দেখান গিয়ে আপনি, আপনার তো এইগুলাই কাম, আপনি করতে থাকেন। আর আমার বাংলাদেশের কমিটি যারা আছেন বাউল বিচার গানের, যদি আপনারা আপনাদের বিবেচনায় শেফালী সরকার একজন, আপনাদের তালিকায় শিল্পী, একজন বাউল শিল্পী হিসাবে আপনাদের কাছে যদি আমি মনোনীত হয়ে থাকি, আপনাদেরকে গান এত বছর গান করি, আমি কেমন শিল্পী, ভালো না মন্দ, এই সে আমাকে গালি দিছে, আমি নর্তকী, এই ভাষাও সে বলতে পারে না, আমি নাকি নর্তকী। এরপর আমি নিষিদ্ধ পল্লীর মেয়ে। ভালো, আপনার চরিত্র যে ফুলের মতো, এটা আপনার মানুষ জানে, এই বাউল জগতের মানুষও জানে, এখন দেশ বিদেশের সব মানুষ জানে গেছে। আপনি তার গোপন কিছু করেন, আপনি তো ওপেনেই সব কিছু করতেছেন। অতএব সবকিছুর একটা সীমা আছে। যদি আপনি এখনো না থামেন তাহলে আপনারা কি বলবো। যাই হোক, আমি গান গাইতে চাই, আমার দাবি আপনাদের কাছে। আমার ছেলে মেয়ে নিয়ে আমি ভালোভাবে বাঁচতে চাই, এটুকু আমার দাবি। আমি আপনাদের কাছে কি বলবো, আমার মানে বলতে গেলে তো অনেক বিষয়, ঠিক আছে? আপনারা এই বিষয়টা বিবেচনা করবেন। আমি আজকে যে ছেলে মেয়ে নিয়ে আসলাম, আমার কিন্তু ইচ্ছা নাই লাইভ আসার, ঠিক আছে? তো তারপরেও আমি আপনাদের কাছে জানাইলাম আমার বিষয়টা। দোয়া করবেন যেন আমার ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে বাঁচতে পারি, ওদেরকে ভালো পড়াশোনা করাইতে পারি। আমি দেখেন শেষ করতে চাইছিলাম, উনি খুব গর্বের সাথে সরকারের অমুক সরকারের ছেলে মেয়ে অমুক করলো, কিন্তু নিজের ছেলে কোথায় কি ভালো, কত কোন স্কুলে পড়ে, মাস্টারের প্রাইভেট বেতন কত, কেমনি, এগুলো কিন্তু কিছু বলার নেই। বুঝতে পারছেন তো সে পিতা হিসাবে কত দায়িত্বশীল। যাক, দোয়া করবেন আমার জন্য। ভালো, আসসালামু আলাইকুম।